বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সিগঞ্জের একটি আসন থেকে বিএনপির হয়ে তিনি নির্বাচনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তিনি ঢাকার একটি আসন থেকে তাদের বাম জোটের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর সাজিদুল হক রুবেল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। একটু আপনাদের দুজনের কাছে প্রার্থী হিসেবে এই যে নির্বাচন সম্পর্কে নির্বাচনী আবহাওয়া সম্পর্কে আপনাদের অবজারভেশন অভিজ্ঞতা একটু শুনতে চাই মিস্টার কামরুজ্জামান রতন। 17 বছরের যানজটের পরে প্রত্যাশা ছিল অনেক, বিশেষ করে নিরাপত্তার প্রশ্নে আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল আমরা সেইখানে সার্বিক দেশের যে প্রেক্ষাপট সেটা হলো কিছু কিছু জায়গায় খুব অ্যালার্মিং সিচুয়েশন, যেমন আমাদের ওসমান হাদির মৃত্যু, তারপর এই আপনাদের এই তেজগাঁ এলাকায় মুসাব্বির যে হত্যাকাণ্ডটা হলো, এই হত্যাকাণ্ডের যে প্যাটার্নটা, যে এই ধরনের সন্ত্রাসীরা যখন টার্গেট কিলিংগুলো করে, তো এই কিলিংয়ের দুটো উদ্দেশ্য থাকতে পারে। সেটা হলো একটা আন্তর্জাতিক পর্যায়েও, এবং যারা নির্বাচনকে আসলে এই ফেব্রুয়ারিতে যারা চাচ্ছে না যে নির্বাচনটা এই ডেটে হোক, তাদের একটা অপপ্রয়াস এবং অপতৎপরতার জন্য এই হত্যাকাণ্ডগুলো হতে পারে। তারপর আমি একজন একজন দানের শীর্ষে একজন প্রার্থী মুন্সিগঞ্জ 3 আসনে, আমিও মাঝে মাঝে কখনো প্রায়শই যে একটা নিশ্ছিদ্র অবস্থায় আমি যে একটা মানুষের কাছে যাব, আমাকে কিন্তু সবসময় একটা আতঙ্কিত একটা পরিবেশের মধ্যে কিন্তু আমি কখনোই আশ্বস্ত হতে পারছি না যে আমি একে অবারিতভাবে নিরাপত্তাহীনভাবে যে আমি একেবারে নিজের মতো করে আমি মানুষের কাঠগড়ায় যাব, দোরগোড়ায় গিয়ে আমি যে মানুষের সাথে যেভাবে মিক্সিংটা হওয়া দরকার দিনে রাতে, আমি নিজেকে ওইভাবে আমি সম্পূর্ণ নিরাপদ মনে করছি না। এটা যদি মনে করেন যে আমার ক্ষেত্রে মুন্সিগঞ্জ 3 আসনে আমি এটা দেখি, জানি না ভাই আপনি কতটুকু এটা নিরাপদ, বাট আমার যে একটা অবজারভেশন, আমার মনে হয় যে সার্বিক বাংলাদেশের নিরাপত্তা এবং নিরাপত্তার প্রশ্নে যেটা বিশেষ করে ইলেকশনের সময় যে ধরনের প্রশাসনের যে তৎপরতা এবং প্রশাসনকে ভয় পাইয়ে দেওয়ার মতো যে একটা সিচুয়েশন, সেটা আর্মি, র্যাব, পুলিশ, নৌবাহিনী, আমরা যাদেরকেই আমি দেখি যে মানুষকে সোজা করবার মতো এবং যারা মিসক্রিয়েন্ট তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার মতো যে অ্যালার্মিং এবং একটা যে অবস্থাটা হওয়ার কথা, আমি এখনও ওই অবস্থাটা দেখি না। আমি শুনেছি, বারবারই শুনছি, এই অভিযান আপনার যে কোনো অভিযানের ক্ষেত্রে কিন্তু এই যে আমি যে নিরাপত্তাহীনতার প্রশ্নে আমি এখনও নিজেকেও আমি শঙ্কামুক্ত আমি নিজেকে ভাবছি না, এবং আমার মনে হয় ইমিডিয়েট এইটার ব্যাপারে এই সরকারের এবং নির্বাচন কমিশনের তাদেরকে অবশ্যই এটাকে জোরদার পদক্ষেপ বাস্তবে আমি এই রূপটা দেখতে চাচ্ছি। আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে আমার ফিলিংসটা এইটি আমার অবজারভেশন। সুতরাং এখনও আমি বলতে পারছি না যে নির্বাচনের এই পরিবেশটার আমি যে ভোটারের কাছে আমি যাব, ওইখানে আমার নিরাপত্তা নিয়ে আমি অবশ্যই আমি সন্দিহান। কিন্তু এটা যে উত্তরণ হবে না, বা যদি একটু যদি গভর্নমেন্ট নজর দেয় এবং আন্তরিকভাবে তৎপর হয়, আমার মনে হয় এই সংখ্যাটাও আমাদের কেটে যাবে। মিস্টার রুবেল। ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ-আলোচক কামরুজ্জামান রতন ভাই এবং তৃতীয় মাত্রার দর্শক যারা শুনছেন দেখছেন সবাইকে। আসলে আমরা এমন একটা সময় এই 2026 সালে পার করছি, শুনলাম গত বছর নাকি গড়ে 11 জনের মতো মারা গেছে, গত বছর বা বিগত 8 মাসের একটা গড়। এর আগে এই ধরনের মৃত্যুর হার ছিল হচ্ছে 10, সেটা শেখ হাসিনার আমলে 2016 সালে। এবার হচ্ছে সেই রেকর্ডটাকে ভেঙে 1 বেশি হয়ে 11 জন করে গড়ে হত্যাকাণ্ড হচ্ছে। তো এটাতে সবাই কি রাজনীতিবিদ বা সবাই তো প্রার্থী নয়, অর্থাৎ মানুষের জীবন নিরাপত্তা এই সময়কালে হচ্ছে সবচেয়ে আশঙ্কাজনক জায়গায়। এবং একই সাথে আমরা দেখি পুলিশের মহাপরিদর্শক বলছেন যে তার পক্ষে তার সামর্থ্যে কুলাবে না হচ্ছে এই সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার জন্য যে উদ্যোগ দরকার, এবং সেটা তিনি সফল হবেন না। তিনি হচ্ছে 1 মাস আগেই বলে দিচ্ছেন যে তিনি পারবেন না, তার প্রশাসন পারবে, তার পুলিশ পারবে না আর কি।
তো এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে রতন ভাই যে উদ্বেগের কথা বললেন, আমি তো মনে করি সে উদ্বেগ অমূলক নয়, উদ্বেগ তো রয়েই গেছে আর কি। তো এখন এই নির্বাচনের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, হাদি হত্যাকাণ্ডের পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিল, সেই বক্তব্য দেখে আমি একটু অবাক হলাম। আমরা ছোটোবেলার থেকেই, মানে সেই 91 নির্বাচনের সময়কাল থেকেই দেখে এসেছি, বা তত্ত্বাবধায়ক সরকারের অধীন সকল নির্বাচনের সময় দেখেছি যে যখন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয় বা যখন তফসিল ঘোষণা হয়, তখন একটি বিষয় যে সেটা হলো যে বৈধ অস্ত্র যাদের থাকে, লাইসেন্স করা অস্ত্র যাদের থাকে, সেটাও থানাতে জমা দিয়ে আসতে হয় আর কি। লাইসেন্স করা অস্ত্র বা বৈধ অস্ত্র তখন না বহন করা যায় না আর কি, এটাও আগে থানাতে জমা দিতে হয়, এরকম একটা অবস্থা তৈরি হয় আর কি। আর সেখানে তো শুনলাম যে অবৈধ অস্ত্র আগেও ছিল, তারপরে এটা আরও বেড়েছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন থানা লুটপাট হয়েছে, সেক্ষেত্রে যে অস্ত্র লুট হয়েছিল তার নাকি এখনও 15% মানে রয়ে গেছে বাইরে আর কি, এখন উদ্ধার করা সম্ভব হয় নাই। ফলে বৈধ প্লাস অবৈধ অস্ত্র প্লাস আরও অস্ত্র আসতে পারে, এত অস্ত্রের ঝনঝনানির যে বিষয়টা রয়েছে, সেই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের গিয়ে যথাযথভাবে অগ্রগতি হচ্ছে না। তবে এই ক্ষেত্রে আমি এটা বারবার বলি, আবারও বলছি যে নির্বাচন কমিশন কতটা উদ্যোগী হবে তার আগে নির্ভর করে যে নির্বাচনকালীন সরকার রয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা আন্তরিক এবং তার কতটা সদিচ্ছা আছে। তার আন্তরিকতা এবং সদিচ্ছার সাপেক্ষেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে, নির্বাচন কমিশন দক্ষভাবে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু সব কথার একটা মূল জায়গাটা যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেনশনটার দিকে যাইতে হবে। আমরা ইতিমধ্যে এই সময়কালে যা দেখছি আর কি, নানানভাবে যা দেখছি যে তাদের এই মুহূর্তে দেশের শান্তি শৃঙ্খলার প্রশ্নে, অবাধ নির্বাচনের প্রশ্নে ইত্যাদি ইত্যাদি প্রশ্নে তারা কি খুব বেশি এই মুহূর্তে কথা বলছেন? আমি খুব একটা কথা শুনতে পাচ্ছি না আর কি। এটা হয়তো আমার সীমাবদ্ধতা, আমি দেখছি না যে তারা খুব সিরিয়াসলি গিয়ে এই বিষয়টা আছে। তারা অনেকটা চুপচাপই আছে, বরঞ্চ আমরা দেখছি যে আপাতত ক্রিকেট নিয়ে অনেক বেশি সরব আমাদের আইনমন্ত্রী আর কি। তিনি তো আইন উপদেষ্টাও আবার হলো ক্রীড়া উপদেষ্টা হয়েছেন। আপাতত আইন উপদেষ্টার ব্যাপারটা ভুলে গেছেন, আপাতত তিনি খুবই যে জোরদার ক্রীড়া উপদেষ্টা, এবং ক্রীড়া উপদেষ্টার জায়গাটা দিয়ে তিনি এখন আপাতত একটি নতুন বিষয় নিয়ে খুব, মানে সেটা তো যতটা না স্পোর্টস তার চেয়ে বেশি অনেক ততটা ডিপ্লোমেসি, রাজনীতি, এই পলিটিক্সের মধ্যে দিয়ে আসলে স্পোর্টস কতটা হবে, আবার পলিটিক্সও কতটা হবে, সবকিছু মিলে অ্যামালগামেট হয়ে যাওয়ার একটা সম্পর্ক হবে, বৈদেশিক সম্পর্কই হবে। দেখেন, এই আপনি যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ধরেন কোনো একটি ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনটাকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে হবে, তাহলে এই পিছিয়ে দেওয়ার জন্য কি কি ঘটনা ঘটাইতে হবে? সেরকম ঘটনার মধ্যে অনেকগুলো ঘটনা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অনেকগুলো হত্যাকাণ্ড ঘটাইতে হবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে যদি আমরা ধৈর্য ধরি এবং সাহস করে নির্বাচনের দিকে যাই, তখন দেখা যাবে দেখা গেল যে এরকম কোনো একটি প্রভোকেশন তৈরি করলাম, উৎকৃষ্টকারী তৈরি করে কোনোভাবে যদি সীমান্তে একটা ভালো ধরনের সংঘাত সংঘর্ষ বাধায় দেওয়া যায় আর কি, উস্কানিমূলক নানান রকম দিয়ে, তখন বলছে দেশে তো এখন যুদ্ধ পরিস্থিতি, এই সময়কালে আপনি কীভাবে করে নির্বাচনের কথা, জরুরি অবস্থা, চলেন আমরা সবাই যুদ্ধ করি, তো জরুরি অবস্থার দিকে যখন চলে যাবে আর কি, এই গিয়ে পরিস্থিতি। সো মিস্টার রতন, এই যে শঙ্কার কথা যেগুলো মিস্টার রুবেল উল্লেখ করলেন, এবং সরকারের সদিচ্ছার প্রশ্নটাও তিনি সামনে নিয়ে এসেছেন, কেউ কেউ নিরপেক্ষতার প্রশ্নটাও বিভিন্ন সময় আলোচনা করেন। যদি ইন্টেনশনের কথাটাই বলি সরকারের, তাহলে তো এটা তো আমার গোড়ায় গলত। আমাকে বলতে তাহলে আমি রুবেল ভাইয়ের কথা যদি আমি সত্য ধরে আমি কথা বলি, না মানে ওনার কথা সত্য ধরা সত্যি না ধরার একটা দিক আছে, আর একটা আপনি নিজে কি মনে করেন সেটাও আরেকটা দিক। না আপনি দেখেন, গুরুত্বপূর্ণ এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের যে সদিচ্ছা, দেখেন সেটা প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন বলেন, এবং আপনি যে মহাপরিদর্শক পুলিশ বলেছেন আবার সম্ভব না, উনি যদি এই অপারগতা বা পুলিশ ইলেকশন করবে কি, ইলেকশন তো সেনাবাহিনী এসে করে দিয়ে যাবে না, কিন্তু আপনি বিশ্বাস করুন এখন সেনাবাহিনীকে আমরা অতীতে যেভাবে দেখেছি, সত্যিকার অর্থে এইটা আমাদের সর্বশেষ একটা সার্বভৌমত্ব এবং মানদণ্ডের ক্ষেত্রে ভয় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী আমাদের সর্বশেষ কিন্তু ভয় পাওয়ার জায়গাটা। সত্যিকার অর্থে আমি বাস্তবে
আমি তাদের কোনো সরব উপস্থিতি এবং উপস্থিতি না থাকার কারণে এটা কি পরিকল্পিত এবং ইন্টেনশন বলতে এই যে যারা এটাকে কন্ডাক্ট করবে, সঠিক মানুষকে সঠিক পথে পরিচালিত করবে, সেইখানে সরকারের সদিচ্ছা ইন্টেনশন, অবশ্যই ইন্টেনশন, এটা কিন্তু বেসিক জিনিস। এখন সরকার মুখে মুখে বলবে যে আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার যখন কথা বলে 2-1টি হত্যাকাণ্ড, এটা কোনো আদৌ আমাদের নির্বাচনের প্রভাব ফেলবে না। বিচ্ছিন্ন আবার মহাপরিদর্শক এইটা বলবেন। আপনি দেখেন তাহলে যারা দায়িত্বে আছেন, আমি রুবেল ভাই তো ইলেকশন করব, আমরা একটা পরিবেশ চাচ্ছি। এখন ওই পরিবেশের কথা আমরা বলে যাব বারবার, সমাধানটা করবে কে? আমাকে আশ্বস্ত করবে কে? আমাকে নিরাপদ রাখার দায়িত্বটা কার? নিশ্চয় রুবেল ভাই আমাকে নিরাপদ রাখবে না, আমি ওনাকে নিরাপত্তা দিতে পারবো না। যারা এই বাংলাদেশকে যারা শাসন করছে, যতগুলো অর্গানিক বডি একটা দেশকে চালাতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে, সর্বোপরি 17 বছর যে আমার দীর্ঘদিনের যে একটা প্রত্যাশা, নির্বাচনকে মানুষের কাছে আস্থা এবং বিশ্বাসের জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা দিনকে, ওই দিনটাকে আমি এমনভাবে ইনটেক্ট করব চতুর্দিক থেকে, আমার অপোনেন্ট প্রার্থী আমাকে ডিস্টার্ব করতে পারবে না। লেভেল প্লেইং ফিল্ড যেটা আমি বলি, সে তার মতাদর্শ, সে তার আদর্শ নিয়ে, সে তার নীতিমালা নিয়ে, ভবিষ্যতে তার যে করণীয় বর্জনীয় যেগুলো মানুষের কাছে যাবে, আমি আমার আদর্শ নিয়ে আমি ওইখানে যাব। কিন্তু আমার যদি প্রশাসনকে যদি আমাকে জানিয়ে যেতে হয় আমি ওই জায়গায় যাচ্ছি, আমি একটা নিরাপত্তা চাচ্ছি। আপনি বলেন জিল্লুর ভাই, রুবেল ভাই, এটা কি নির্বাচনের পরিবেশ? এটার জন্য কি আমরা 17 বছর আমরা সংগ্রাম করেছিলাম? আমার তো মনে হয় আপনি যেটা বললেন, প্রতিটা নির্বাচন যেটা 3 মাসের আমরা তত্ত্বাবধায়ক সরকারটা দেখেছি, একদিনে ওভারনাইট যে চেঞ্জটা আমরা দেখতাম, সবাই কিন্তু তটস্থ থাকতো এবং সবাই কিন্তু যে না, যাই করেছি এই 3 মাস এবং ইলেকশনের দিন পর্যন্ত আমাদেরকে কোনো আর হাঙ্কি মাঙ্কি বলে নড়চড় করা যাবে না, আমাদেরকে সঠিক রাস্তা থাকতে হবে, আমি কারো দিয়ে আক্রান্ত হব না এবং আমার উপর কারো অত্যাচার খড়গ দৃষ্টিতে আমার উপর পড়বে না। আমার মনে হয় ওই অবস্থাটা আসলে বাংলাদেশে এখনো হয়নি। এখন এইটা কি পরিকল্পিত? আমি তো বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যর্থ আমি বলতেই পারবো না। তাহলে আমার দেশের, আমার সার্বভৌম বা আমার দেশ কাদেরকে দিয়ে আমি চালাবো? আমি মনে করি সেনাবাহিনী বাংলাদেশের বা আদার্স যতগুলো র্যাব এবং নৌবাহিনী যারা সবাই তো, বিমান বাহিনী সবাই তো এর সাথে জড়িত থাকে, আমার মনে হয় তারা ব্যর্থ, এই কথাটা আমি বিশ্বাসই করতে পারবো না। তাহলে আমার দেশ থাকে কোথায়? আমি নাগরিক হিসাবে আমি কোন দেশের নাগরিক? আমি এই নিরাপত্তা নিয়ে এইখানে আন্তরিকতার ব্যাপার আছে। কোথায় জানি একটা গলদ বা কোথায় জানি একটা ওই রকম ফাংশনিং এবং যার জায়গা থেকে যেটা করার কথা, আমার মনে হয় এইখানে শৈথিল্যতা এবং ইন্টেনশনের যে ঘাটতিটা বা এখানে ইলমোটিভ কারো কাজ করতেছে কিনা, সেটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে বা যারা দায়িত্ব আছেন তাদের মধ্যে এরকম কোনো সরিষার ভিতর ভূত আমি বলতে চাচ্ছি না। বাট আমি বাংলাদেশের প্রশাসনকে আমি দেখেছি তো 9-1 থেকে রুবেল ভাই, আপনারা তো আমরা সবই জানি, আমি এই ধরনের 15 মাসের পরে আমাকে টকশোতে এসে আমার নিরাপত্তা নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। আমি ওই নাগরিকের আমার যে নাগরিক হিসাবে আমি একটা গর্ববোধ করব যে বাংলাদেশটা, যেটা আমার 2000 আমার তাজা প্রাণ রক্ত দিল, 30,000 এখনও হসপিটাল বা বিভিন্নভাবে আর্তনাদের যে চিৎকারটা, এই অন্তরের যে আহাজারি, এই পরিবেশের পরে এইভাবে আমার নিরাপত্তা নিয়ে এখানে কথা বলতে হবে এবং আমরা বুক ফুলিয়ে আমরা কথা বলতে পারছি না যে না, বাংলাদেশটা এখন স্বাধীন হয়েছে, গণতন্ত্রের জন্য একটা সার্বভৌম মাটি পাটাতন এমনভাবে তৈরি হয়েছে যে ওই পাটাতনে আমরা দাঁড়িয়ে যে যার মতো করে নিঃশঙ্ক চিত্তে আমার মতটা আমি প্রকাশ করে যাব এবং অপরের মতটাও, আমার যে পরমত সহিষ্ণুতার যে ব্যাপারটা, আমার মনে হয় এখনও ওই জায়গাটায় যে আমি আপ টু দ্য মার্কেট আমি দিতে পারছি না। সো ডক্টর রুবেল, আপনি শুনছিলেন এবং আমার প্রশ্ন যে আপনারা তো আপনাদের কথা আমরা শুনছি, কিন্তু মানুষ কি বলছে, ভোটাররা কি বলছে, নাগরিকরা কি বলছে আপনাদের কাছে যখন আপনারা তাদের কাছে যাচ্ছেন? নাগরিকদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভোট হবে তো? ভোট হচ্ছে, ইলেকশন করছেন, 12 তারিখই হবে নাকি আবার পিছাবে? আমরা বলি হ্যাঁ, তফসিল হয়ে গেছে, বাছাই পর্ব হয়ে গেছে, আপিল পর্ব চলছে, তারপরে হচ্ছে প্রত্যাহার পর্ব হবে, মার্কা দেবে 22 তারিখ থেকে নির্বাচনের আমরা ঝাঁপিয়ে পড়বো, আমরা ঝাঁপিয়ে পড়বো এবং সবই ঝাঁপিয়ে পড়বো। তো মানুষ বিশ্বাস করতে চায়। তবে আমি একটা জিনিস দেখেছি কি,
মানুষের মধ্যে সংখ্যা আছে, এখনো মানুষ হচ্ছে আত্মবিশ্বাস পাচ্ছে না বা বিশ্বাস রাখতে পারছে না যে সত্যি সত্যি দেশে একটা নির্বাচন হবে, কিন্তু মানুষের প্রচন্ড আকাঙ্ক্ষা নির্বাচনটা যে একটা ভালো একটা নির্বাচন হোক। এবং এই আকাঙ্ক্ষাটা এরকম, আমি অনেকের সাথে আলোচনা শুনেছি যে ভাই ভাঙাচোরা হলেও একটা নির্বাচন হয়ে যাক ভাই, এটার ঠেকায় না, এটা যেমন হোক একটা নির্বাচন হোক। কেউ কেউ বলছে সেটা ইয়ার কথা যে মন্দের ভালো হলেও একটা নির্বাচন হোক। আর কেউ কেউ ভাই মিনিমাম একটা গ্রহণযোগ্য নির্বাচনটা একটু ইয়া করার চেষ্টা করেন। আমরা বললাম আমাদের তো সব কিছুই সাধ্য সীমাবদ্ধ, স্বাদ তো অনেক আছে, তো আমাদেরও স্বাদ আছে যে আমরা একটা সেরকম নির্বাচন পাবো, সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন পাবো। তবে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আতঙ্কের যে জায়গাটা হচ্ছে যে কোনো সময় 22 তারিখের পর দেখা গেল যে এখন সেটা খুব বেশি হচ্ছে না, এখন সেরকম হচ্ছে না, মুখোমুখি হয়ে যাওয়া আর কি, বড় বড় রাজনৈতিক দলগুলো মুখোমুখি হয়ে যাওয়া এবং তারা হচ্ছে পরস্পরের সাথে সংঘাতে জড়িয়ে যাবে কিনা, এবং সেই জড়িয়ে যাওয়ার মতো যথেষ্ট হচ্ছে উত্তেজনা বিরাজ করে। কারণ সামাজিক মাধ্যমে নানানভাবে যেভাবে হচ্ছে গিয়ে, আর বিগত এই পূর্ণ মাস বলেন বা ইয়া বলেন, যে দেখেছে যে মব তো এখন হচ্ছে মোটামুটি একটা প্রতিষ্ঠিত পন্থা আর কি। মবকে জাস্টিফাইডও করা হয়েছে, মবকে নানানভাবে একটা সামাজিক মর্যাদাও দেওয়া হয়েছে আর কি। তো এই মবের খেলা তো এখন হচ্ছে পাল্টাপাল্টি মব হবে আর কি। এখন তো হচ্ছে গিয়ে পাল্টাপাল্টি মব হবে, জামাতের একটা মব হবে বা অন্য দলের মব হবে। তো এরকম পাল্টাপাল্টি মব হইলে তখন পরিস্থিতি তো নিয়ন্ত্রণ করবার জন্য নাই পুলিশ, ঠিক আছে, পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে কি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আর্মি কতটা ইয়ে হবে? এবং অনেকের কাছে প্রশ্ন আছে, আমাদেরকে প্রশ্ন করে ভোটাররা, আচ্ছা আর্মি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল এটা কি উইথড্র করা হয়েছে? আমরা বললাম যে আমাদেরও মনে পড়ে না যে এটা উইথড্র করা হয়েছে। তাহলে ওনারা কোথায়? মাঝে মাঝে দেখা যায় ওনারা একটা দুটা গাড়ি নিয়ে যান, ঘোরেন, বা বিশেষ বিশেষ এলাকায় একটু জাম টাম হলে ওখানে তারা নামেন, আসেন, বা তাদের ক্যাম্প আছে, মানে আমার নির্বাচনী আসনের কাছাকাছি আর কি, ইনডোর স্টেডিয়ামে তাদের ক্যাম্প আছে, সেই ক্যাম্পের ওখানে দেখা যায় যে তারা আছে, কিন্তু তারা আছে আর কি, তারা মানে দেখা যায় তাদেরকে, কিন্তু বোঝা যায় না আর কি। মানে সামরিক বাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এটা বোঝার কোনো বিষয় না। নাইলে হচ্ছে যে এই মব বলেন বা যাবতীয় যে নিরাপত্তাহীনতার যে বিষয়গুলো আছে সেটা আমার মনে হয় জনগণ আশ্বস্ত বোধ করতো, জনগণ নিশ্চিত হতো যদি সামরিক বাহিনী তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে হচ্ছে এই দায়িত্বটুকু যথার্থভাবে পালন করতো আর কি। আমার অনুভবের সমস্যা আছে, আমি অনুভব করতে পারছি না যে তারা দায়িত্ব যথার্থভাবে পালন করছে কিনা। এটি হলো গিয়ে আপনি একটি বিষয়। আর একটা বিষয় তো এটা সবাই ট্রল করে, জনগণও ট্রল করে, দোকানদার থেকে শুরু করে সবাই ট্রল করে, সেটা হচ্ছে যে ইতিহাসের সেরা নির্বাচন। আমাদেরকে প্রশ্ন করে ইতিহাসের সেরা নির্বাচন হবে না? আমরাও একটু হাসি, তারাও হাসে, যে তারাও বোঝে যে ইতিহাসের সেরা নির্বাচন করবার যে স্বপ্ন তিনি জনগণকে দেখিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, এইটা মোটামুটি জনগণ ধরে নিয়েছে যে, আর যাই হোক এইটা হচ্ছে না আর কি, ইতিহাসের সেরা নির্বাচনটা হচ্ছে না। আরও প্রশ্ন থাকে অনেক সময়, গণভোট নিয়ে প্রশ্ন আছে, গণভোট নিয়ে তারা খুবই একেবারেই মনে হচ্ছে যে বেখবরের মতো, যে এটা কি, এটা কেন, এখানে হ্যাঁ দিব কেন আর না দিব কেন, ঠিক আছে, আমার তো 4টার মধ্যে 2টা পছন্দ হয়েছে, 2টা তো পছন্দ হয় নাই। তারপরে আমরা শুনেছি যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে, ওগুলো নাকি বাদ হয়ে গেছে, এখন কি হ্যাঁ দিব কেন, ঠিক আছে, এটা বিএনপিকে জিজ্ঞেস করেন কেন হ্যাঁ দেবে আর কি। তারপর বলে যে আপনি তো সনদে, আপনার তো জুলাই সনদে স্বাক্ষরই করেন নাই, ঠিক আছে। তো এরকম নানান বিষয়গুলো আছে। তো এই আশয়গুলোকে নিয়ে হচ্ছে কি জনগণের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, আবার প্রচণ্ড তাদের অপেক্ষা আছে কবে তাদের ভোটাধিকার ফিরে আসবে, কবে তাদের ভোটের মধ্য দিয়ে একটা সংসদ তৈরি হবে, একটা নির্বাচিত সরকার হবে। তবে মানুষ আর চায় না, মানুষ এই অনির্বাচিত এই যে সরকার এবং এই যে উপদেষ্টা মণ্ডলী তাদের যে পারফরমেন্স মানুষ দেখেছে, মানুষ চায় যে খুব দ্রুতই এই পর্বের জবনিকাপাত, বিরক্ত এবং জবনিকাপাত ঘটুক আর কি, শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নবনির্বাচিত একটা সংসদের এবং একটা মন্ত্রী পরিষদের মধ্য দিয়ে তারা দায়িত্বভার অর্পণ করে তারা চলে যাক, মানুষের একটা প্রত্যাশা। রতন
আমি জিল্লুর ভাই একটা শব্দে আমি পুরো এই ব্যাপারে ইতি টানছি, সেটা হলো মানুষ একটা কথা বলছে যে আমাদেরকে ভোটের পরিবেশটা করে দেন, আমরা কি করব বিবেক প্রসূত রাজনীতি, আমাদের বিবেক, আপনারা শুধু ভোটের পরিবেশটা থাকবে কিনা, এই শব্দটা কিন্তু জনগণ থেকে কিন্তু মাস পিপল থেকে মানে নাগরিকদের মধ্যে, মানে ভোটারদের মধ্যে আপনি ভয় দেখতে পান আপনারা? না ভয়, কিন্তু মানে আমি আতঙ্ক আছে কিনা, কিংবা আমি নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, ভোট দিয়ে বাড়িতে আসতে পারবো কিনা, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তারপর আমি নিরাপদ থাকবো কিনা, এই ধরনের, বিশেষ করে যারা মার্জিনালাইজড বা মাইনরিটি তাদের মধ্যে কোনো শঙ্কা দেখেন কিনা? না, ওই রকম যারা, মানে আপনি যারা মার্জিনালিটি যেটা বলতেছেন ওইটার কোনো শঙ্কা দেখছি না, কিন্তু আশ্বস্তের জায়গায় আমরা যেতে পারছি না, বা ভোটাররা একটা যেতে মানে একটা আশ্বস্ত হবে, ওই যে আমি যে বললাম ভোট কেন্দ্রে ভোট হবেই 12 তারিখে, এইটাকে নিজের একটা সন্দেহ প্রকাশ করলো রুবেল ভাই যেটা বলতেছিলেন। কিন্তু আমাদের কাছে যে প্রশ্নটা, যে আমরা শুধু পরিবেশটা করে দেন, আশ্বস্ত জায়গা, পরিবেশ তো আমি চেষ্টা করে দেবো, দল চেষ্টা করে যাবে, বাট এটার দায়িত্ব যাদের, তাদের উপরে এখন ওই ফুল কনফিডেন্ট এখনো আসেনি। এটা হলো মানে ভোটের দিনের যে অবস্থাটা। এখন রুবেল ভাই, এই যে আমরা যে শঙ্কা প্রকাশ করছি 15 বছর 17 বছর যাবৎ, এটাতে কি আমরা রাজনীতিবিদরা দলগুলো আছি শুধু কথামালা দিয়ে সমস্যার কথা বলে যাব? সমাধানের কোনো রাস্তা এটা কি জনগণ আমাদের কাছ থেকে আশা করে না? আর এত পরিবর্তনের পরে, একটা ফেসিস্ট পলায়ন করার পরে এই সমাধান যদি এই সরকারের ভিতরে এবং তাদের দায়িত্বের মধ্যে যদি না দেয়, তা আর কোন পতনের পরে, আর কোন রক্তদানের পরে আমরা আশ্বস্ত হব? তো এটা তো মনে করি রাজনৈতিক দল হিসাবে, যেমন আমরা শুনেন একটা কথা বললেন, তো আমরা যখন ডক্টর ইউনূসের কাছে আমরা যখন সমস্যার কথা বলতে যাই, বিগত দিনে ফেসিস্ট যতগুলো অপকর্ম করেছে, সেটা হত্যাকাণ্ডের ঠিক আছে বিচার হচ্ছে, ওদের অপরাধ ছিল না? দেশকে যে টাকাগুলো যে লুণ্ঠিত করছে, লক্ষ হাজার কোটি টাকা, এগুলোকে পুনরুদ্ধারের জন্য আমরা কি রাজনৈতিক দলগুলো আজ পর্যন্ত এই একটা ইস্যুতে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার এবং অর্থ উপদেষ্টাকে, তারাকে আমরা বলেছি, বা আইন উপদেষ্টাকে আমরা বলেছি যে এইটাকে আইনগতভাবে বা বিদেশ থেকে টাকা আনাবার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, কতটুকু অগ্রগতি হয়েছে বা কেন হচ্ছে না? এইটার ব্যাপারে কিন্তু আপনি দেখেন সম্মিলিত কোনো দিন আমরা দলগুলো যারাই দেখা করতে যাই, আপনি কোন দলটা এই ব্যাপারে নিজেদেরকে বলতে পারে যে না, এই দায়িত্বটা আমরা রাষ্ট্রের জন্য পালন করেছি? আমার মনে হয় ফেসিস্ট যতগুলো কারণে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সবগুলো ইস্যুকে টার্গেট করে আমরা কিন্তু কথা বলছি না। এটা কিন্তু রাজনৈতিক দল হিসাবে আপনার কমিউনিস্ট পার্টি বা আমাদের দলের যারা যারা আমরা মনে করি আমরা কিছু কিছু জিনিস কিন্তু ভুলতেই বসেছি। রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষণভঙ্গুর আজকে যে অবস্থাটা, এটা হলো বাজার, মানে যারা যারা সিন্ডিকেট করে অর্থনীতিকে, ব্যাংককে ধ্বংস করে দিয়েছে, বাজার যে আমাদের দুরবস্থা ছিল, আজকে আমাদের দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতিটা, এইটা কবে থেকে কাদের কারণে হয়েছে? একটা চিহ্নিত ব্যক্তিকে গ্রেফতার এবং তৎপরবর্তীতে তাকে শাস্তি দেওয়ার মতো অবস্থা, বা একটা ঘটনা থেকে সবাইকে শিক্ষা দেওয়ার মতো, আপনি বলেন না কোন কাজটার জন্য আমরা এখন ব্যস্ত? আমি জানতে চাচ্ছি, তাহলে আমরা কোথায় গিয়েছি? আমরা না একটা ইলেকশনের জন্য সবাইকে আমরা আশ্বস্ততার জায়গায় মানে নিয়ে যেতে পারলাম না, যে কারণে সরকারের পরিবর্তন হলো, আমরা সবাই মিলে যাকে আমরা সরালাম, এই যে একটা পৈশাচিক একটা দানবীয় সরকারকে, দানবীয় সরকার যে কারণে আমরা দানব বলি তাকে, তার যতগুলো অপকর্ম আমার মনে করি সবগুলোতে আমরা এখন আর ফোকাস দিচ্ছি না। সামহাউ তার আরেকটা প্রশ্ন আছে, আমি আপনাদের দুজনের জন্য এই প্রশ্ন, এই আলোচনাটা আছে যে যাদেরকে সরালেন আপনি বলছেন, তাদের যে সমর্থক গোষ্ঠী, তাদের কি অবস্থা? তারা আপনাদের সঙ্গে তাদেরকে, মানে তারা তো ভোট কেন্দ্রে যাবে নাকি, গেলে কি করবে, বা তাদের সঙ্গে আপনাদের সংযোগটা কীরকম? আচ্ছা, একটা ভোটার হিসাবে তো তারা তো ভোটার লিস্টে তাদের নাম আছে, এখন তাদের দলীয় একটা দৃষ্টিভঙ্গি বা দলীয় একটা নির্দেশনা থাকবে, সেটা পাশের দেশ থেকে তাদের একটা আসবে। আর লোকালি আমি যেটা বুঝি, মানে আপনারা নিজেরা কি দেখছেন? হ্যাঁ, না লোকালি দেখছি তাদের একটা, কিন্তু তারা এখন নিশ্চুপ না, তারা এখন ওয়াচ করতেছে যে আমরা যদি ভোটার, যেহেতু তাদের ক্যান্ডিডেট নেই, তারা লোকালি আমার বলতে দ্বিধা নেই, তারা চিন্তা করতেছে যে কে আসলে বা কাকে ভোট দিলে আমরা অধিকতর একটু নিরাপদে থাকতে পারবো, বা পার্সোনালি হোস্টাইলের যে জায়গাটা আমরা ক্ষতিগ্রস্ত কম হব। আমার মনে হয় তারা এরকম একটা
পর্যবেক্ষণের মধ্যে আমরা যারা এখন অংশীজন হিসেবে আমরা যারা ভোটে অংশগ্রহণ করছি তাদের মতামতটা এদিকে চলে গেছে। মানে দেশ থেকে কতজন নেতৃবৃন্দ হয়ে গেছে, কিন্তু ভোটাররা তো সপ্তাহ বঙ্গোপসাগরের উপরে জানায় দেশ থেকে ত্যাগ করে নেই। আমার মনে হয় তারা যার যার সুবিধা হবে, সেটা বেঁচে থাকার জন্য হোক, ব্যবসাগুলোকে ইনটেক্ট রাখার জন্য হোক, মামলা মোকদ্দমা থেকে কীভাবে বাঁচবে, তারা একটা নিজস্ব একটা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আমাদের মতো যারা ক্যান্ডিডেট তারা তাদের বিশ্লেষণে একটা সুবিধাজনক জায়গায় তারা যাচ্ছে, বা তারা মনে করতেছে আমি আসলে তারা তো আরও বেশি তারা মানে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তারা তখন আমার অপোনেন্ট যে ক্যান্ডিডেটগুলোকে তারা তাদের অবস্থান থেকে যদি তারা ভোট কেন্দ্রে যায় এবং সম্মিলিত তাদের যে প্রচেষ্টাটা থাকবে যে এই কামরুজ্জামান রতনকে ধানের শীষের প্রতীককে ঠেকাও, তাহলে আমরা অন্ততপক্ষে আমার যে আমরা নিরাপদ থাকবো। আমার মনে হয় এইটা এখন স্পষ্ট না। সেটা যদি বাংলাদেশে যদি 12 ফেব্রুয়ারিতে ভোটটা হবে, ওই দিন ভোটারের উপস্থিতি এবং ভোটারের যে পার্সেন্টেজ, ওই দিন বোঝা যাবে আসলে তাদের যে মতটা কার পক্ষে গিয়েছে। মানে আপনি যেটা বললেন আপনাকে কেন্দ্র করে সেটা প্রতীকী অর্থে বলা, মানে তারা আমার নিজস্ব আমার অ্যানালাইসিস, আমার ভোটকে আমার আপনাকে তারা নিরাপদ মনে করে না আপনার প্রতিপক্ষকে নিরাপদ মনে করে, তার উপরে নির্ভর করে, তার উপর তারা নিরাপদ মনে করে। আর জাতীয় ইস্যুতে তারা জানে, জাতীয় ইস্যুতে আওয়ামী লীগের সহসায় 5 বছর বা 10 বছর রাজনীতিতে নৌকার প্রতীক নিয়ে বাংলাদেশের ইলেকশনটা হচ্ছে না। সুতরাং এখন যে তাদের নগদের উপর যে তাদের সুবিধাটা, আমার মনে হয় যে ওই চিন্তাটাই তারা করে। লাউড অ্যান্ড ক্লিয়ার। ডক্টর রুবেল, ধন্যবাদ। প্রথমে একটু রতন ভাই যে প্রসঙ্গটা আলাপ করলেন বা প্রশ্নটা ছুড়ে দিলেন, সেই জায়গা থেকে একটু আমি টানতে চাই আর কি। দেখুন যে গণঅভ্যুত্থানের পরপর আমাদের দেবপ্রিয়দা সিপিডির তার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আর কি, শ্বেতপত্র, এই যে টাকা পাচার হয়ে গেল ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তিনি একটা শ্বেতপত্র দিলেন, তিনি কিছু কমিশন কিছু প্রস্তাব করলেন তা নিয়ে। সেটাকে নিয়ে পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো নাড়াচাড়া কোনো মুভ করেছেন কিনা আমরা দেখিনি আর কি, দেখার সুযোগ আমাদের হয়নি। এটা নিয়ে আপনারা বা আমরা বিশেষ করে বামপন্থী বিভিন্ন দল মাঝে মাঝে আমরা কথা বলি, মাঝে মাঝে আমরা কর্মসূচি পালন করি। কিন্তু আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, স্বৈরাচার তো এই 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 ঘটনাগুলো ঘটাইলো, খুন বলেন, আপনার হচ্ছে গুম বলেন, অর্থনীতি লুটপাট বলেন, গণতন্ত্রের 12টা বাজানো বলেন, সমস্ত মানে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর ধ্বংস করলেন, সব করলেন। এইবার তো প্রশ্ন হচ্ছিল যে এই বিষয়গুলোকে রিপেয়ার করার দায় দায়িত্ব আমাদের, বা রিপেয়ার করার দায় দায়িত্ব হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের আর কি। এই ইন্টারিম গভর্নমেন্ট সেই রিপেয়ার করেছেন নাকি এই যে পাচারের বিষয়টা আছে সেটা এখনও অব্যাহত আছে? প্রশ্নটা হচ্ছে এখানে আমাদের উত্থাপন করতে হবে। আমরা তো দেখেছি যে মিনিমাম 2টো উপদেষ্টার এপিএসকে বিদেশের টাকা পাচারের ব্যাপারে অভিযোগ এসেছে। একজন ছিলেন স্থানীয় সরকার, আরেকজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা, এবং তাদের হচ্ছে এপিএসদেরকে দুদকও তলব করেছিল। তো তারা কি নির্দোষ ছিল? বিষয়টা কি গুজব ছিল? বিষয়টা কি মিথ্যা ছিল? মিথ্যা হলেও তো একটা ব্যাপার, তাদেরকে ইয়া করে দিতে হবে, বলতে সব মিথ্যা। ওই এপিএসদের কাছে টাকা পয়সা বিদেশ টিদেশ যায় নাই, 150 কোটি টাকার যে অভিযোগগুলো আছে, 150 কোটি টাকা। অর্থাৎ সেই যে প্রক্রিয়া, সেই যে দুর্নীতির প্রক্রিয়া এবং দুর্নীতির যে টাকা সেটা হচ্ছে বিদেশে পাচারের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াই তো বন্ধ হয়নি। ঠিক আছে, আগে তো হচ্ছে যে ফুটোগুলো আছে সে ফুটোগুলো বন্ধ করে না, ওটা বন্ধ না করে আমি আবার ওই একই সিস্টেমকে উপভোগ করা শুরু করলাম আর কি। আমি একই সিস্টেমকে উপভোগ করা শুরু করলাম। এই জায়গাটা হচ্ছে একটি ভয়ঙ্কর ব্যাপার। বা আমাদের সাথে জনগণ বলে যে বদল তো হয় নাই, রেট আরও বেড়ে গেছে, আমাদের হচ্ছে আরও বেশি টাকার ঘুষ দিতে হয়। আগে যে টাকা দিতে হতো এখন তার চেয়ে হলো আরও 20%, 25%, 50% টাকা বেশি দিতে হচ্ছে। তো এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর পরিবর্তনটা এখন পর্যন্ত ঘটে নাই, ঘটানোর চেষ্টাও করা হয় নাই। তো আমরা যেটা মনে করি কমিউনিস্ট পার্টি, আমরা কমিউনিস্ট পার্টি মনে করি যে এই সরকারের কাছ থেকে আসলে আমি কী প্রত্যাশা করব? এই সরকারের কাছ থেকে আমি একটা প্রত্যাশা করব যে হচ্ছে দ্রুত, মানে এটা তফসিল ঘোষণার আগ পর্যন্ত, যে দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেই নির্বাচনটা গ্রহণযোগ্য করবার জন্য এবং গণতন্ত্রকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য যেইটুকু সংস্কার না হলে হবে না সেইটুকু সংস্কার সম্পূর্ণ করা। আর স্বৈরাচার থেকে শুরু করে খুন হত্যাসহ যা কিছু বিষয় রয়েছে,
যে বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরে লালিত হয়েছে, সেই বিচারহীনতার সংস্কৃতিটা বন্ধ হোক, ঠিক আছে, দেশের আইনের শাসন কায়েম হবে এবং তার মধ্য দিয়েই হচ্ছে গিয়ে স্বৈরাচার সহ সার্বিক সমস্ত বিষয়গুলোর বিচার আচারগুলো অগ্রসর হবে। এটাই আমাদের মানে আমাদের চিন্তার জায়গা। এবং চিন্তার জায়গায় আমরা এখন ওনাদের কাছ থেকে আর বড় কোনো হচ্ছে আমরা মনে করি না তাদের কাছে একটা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে, ওটা ঘষা দিয়ে তারা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন করে দেবে, ঘষা দিয়েই সমস্ত বিচার কাজ সম্পন্ন করে দেবে এবং ঘষি করতে করতে দীর্ঘ সময় পার হওয়ার পরও সংস্কারের ব্যাপারটা তো হচ্ছে গিয়ে এখনও বায়বীয় জায়গায় রয়ে গেল আর কি। তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে আর কিছু আমাদের প্রত্যাশা করার বিষয় নেই। বিষয়টা হচ্ছে 12ই ফেব্রুয়ারি অনিবার্যভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা করতে হবে, সুষ্ঠুভাবে করতে হবে, নিরপেক্ষভাবে করতে হবে, শান্তিপূর্ণভাবে করতে হবে। সেখানে যেন আর রক্ত না ঝরে, সেখানে যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। আর আরেকটি প্রশ্ন, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী কী করবে আর কি। এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে এটা তো হচ্ছে সেই ঐতিহ্যবাহী 75 বছর বা আরও 60-75 বছর বয়সী একটা রাজনৈতিক দল, কয়েক জেনারেশন ধরে মানুষ আছে যারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ করে এসেছেন এবং সেইখানে অনেকে হচ্ছে গিয়ে নেতা না, অনেকে কর্মী না, অনেকেই হচ্ছে গিয়ে কোনো পোর্টফোলিওতে ছিল না, কিন্তু এরকম একটা বিশাল মানুষ আছে। এখন এটা নিয়ে প্রশ্ন আছে, এটা কি 15% না এটা 30% না এটা 35%। আসলে বিগত 17 বছরে যে স্টাইলে বিশেষ করে 14 সাল, আপনার 18 সাল এবং 24 সালে নির্বাচন হয়েছে, আসলে কার যে কত ভোট বা কার যে কতটুকু সমর্থন রয়েছে এইটা আসলে নিরূপণ করার আমাদের মনে নেই। যে একটুকুন জরিপ পাওয়া যায়, কখনই কখনই মনে হয় যে এটা মনে এদিকে বায়াস, ওটা মনে ওদিকে বায়াস, বা এটা যে ডেমোগ্রাফির উপর তৈরি করা হচ্ছে এটা সঠিক না, এটা যথার্থ না, ইত্যাদি ইত্যাদি নানান রকম ব্যাপার আছে। ফলে আদতে এখানে কত পার্সেন্ট মানুষ আছে, তারা কি 30% না তারা 40%? বা এমনও হতে পারে তারা কার দিকে হেলবে, তারা যদি হচ্ছে গিয়ে জামাতে ইসলামের দিকে হেলতে পারে। শোনা যায় যে আপনাদের জাকসু জকসু সব নির্বাচনে হচ্ছে আওয়ামী পরিবারের ছেলেমেয়েরা নাকি শিবিরকে ভোট দিয়ে দিচ্ছে, সেরকম ঘটনা করতে পারে, এটা হতে পারে। আবার এটা হতে পারে যে জায়গাটা হচ্ছে গিয়ে তারেক জিয়া স্ট্রিক করার চেষ্টা করেছেন যে 71, বিশেষ করে আমরা যখন বাম গণতান্ত্রিক জোট দেখা করেছিলাম তার সাথে, আমাদের নেতৃবৃন্দ দেখা করেছিল গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের, তিনি বলেছিলেন যে 71ই হচ্ছে রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভিত্তি, এই ভিত্তিকে অস্বীকার করে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে। ঠিক এই স্পিডের জায়গায় যদি বাংলাদেশ আসে, বাংলাদেশ যদি এখনো মনে করে যে আমরা একটা আধুনিক গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হব, আমরা হচ্ছে না হব সিরিয়া, না হব আফগানিস্তান, না হব পাকিস্তান কিংবা লিবিয়া, আমরা বাংলাদেশ হব, এবং সেই জায়গায় যদি আসে তাহলে হচ্ছে গিয়ে বিষয়টা ভিন্ন জায়গায় আসবে। কিন্তু এই যে বিশাল সংখ্যক মানুষ আছে, এই মানুষগুলো উপরেই আসলে নির্ভর করবে যে হচ্ছে কার পাল্লা কতটা ভারী হবে, তারা হচ্ছে গিয়ে বিএনপিকে কতটা বিশ্বাস করবে, না তারা বামপন্থীদেরকে, মুক্তিযুদ্ধের অন্যতম স্টেক হোল্ডার বামপন্থীদের বিশ্বাস করবে কিনা, সেটার উপরে নির্ভর করতে পারে অনেক কিছু। একটা তো বিশ্বাসের প্রশ্ন, একটা হচ্ছে ভরসার প্রশ্ন। ভরসা অনেক দিক থেকে যে আপনি আসলে কতখানি বা উনি আসলে কতখানি ডেলিভার করতে পারবেন। ভরসার জায়গাটাকে এইটা আবার দুই রকম আওয়ামী লীগ আছে। এটা এক ধরনের আওয়ামী লীগ আছে যে তারা হচ্ছে মানে ক্রিমিনাল অফেন্ডেড, মানে ক্রিমিনাল কেস তাদের আছে আর কি, তারা জেলে আছে, জেল থেকে জামিনটা পাবে কিনা, বা এটা হচ্ছে গিয়ে মামলা থেকে রেহাই পাবে কিনা, এই ধরনের কিছু মানুষ আছে। তারা হচ্ছে গিয়ে খুবই ক্রিটিক্যাল ব্যাপার, তারা যে কারোর সাথে কম্প্রোমাইজের জায়গায় যাবে। আরেক ধরনের মানুষ আছে যে আপনার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, যারা রাজনীতি করে না কিন্তু তারা একটা সমর্থন জায়গা পারিবারিকভাবেই করে আসে, আমি সেই মানুষগুলোর কথা বলছি। আর যারা হচ্ছে বিভিন্ন, তারা তো হয়তো জামাতের সাথে কম্প্রোমাইজ হয়ে যাবে, বা কোথাও কোথাও বিএনপির সাথে তারা কম্প্রোমাইজড। মিস্টার রতন, আপনি বলবেন দুটো ইস্যু, একটা হচ্ছে গণভোটের ইস্যুটা, মানুষ আসলে ভোটাররা কীভাবে নিচ্ছে একই দিনে ভোট, এবং মানুষ কতটা অ্যাওয়ার এই বিষয়ে, এই প্রশ্নটা। আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যখন জামাত নেতৃবৃন্দ দেখা করতে গিয়েছিলেন, তখন তারা জাতীয় সরকারের একটা দাবি তুলেছেন বা আবদার তুলেছেন। সো সে বিষয়ে আপনি কি মনে করেন?
প্রথম যে গণভোট, আমরা যেরকম নিজস্ব মার্কা নিয়ে আমাদের দলীয় চেতনাভিত্তিক আদর্শভিত্তিক যে আমরা কথাগুলো এখনও বলছি, আমি আমার নিজের এলাকায় মানুষ জানে হ্যাঁ একই দিনে দুইটা ব্যালটে ইলেকশনটা হচ্ছে, কিন্তু ওই যে সচেতনতার ক্ষেত্রে গণভোটটাকে আমি প্রচারে ইদানিং আমি দেখছি রেডিও টিভিতে বিভিন্ন গণভোটকে এটা প্রমোট করা হচ্ছে। বাট আমি আদর্শগতভাবে আমি যখন যতটুকু ধানের শীষের পক্ষে কথা বলি, আমি কিন্তু ওই পরিমাণে কিন্তু মানুষকে ওইভাবে রিটার্নটা কিন্তু সচেতনতা সেটা গণভোটের ক্ষেত্রে ওরকম দেখছি না। কিন্তু আমার মনে হয় যে সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে যতগুলো সরকারি টিভি চ্যানেল বা বেসরকারি যতগুলো মিডিয়া যতগুলোকে মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য সচেতন করাবার জন্য যে এইটার উপর জুলাই সনদ এইটার উপর, এবং বদিউল আলম মজুমদার কিন্তু একটা কথা বলেছে যে আমরা যদি গণভোটকে ওইভাবে গুরুত্ব না দিই এবং গণভোটের মাধ্যমে যতগুলো সংস্কার আমরা চিন্তা করে যতগুলো আমরা এক জায়গায় এসেছি, গণভোটকে কোনোভাবে এটা ইগনোর করার সুযোগ নেই। এবং আমরা যদি মনে করি যে দলগতভাবে আমরা এই গণভোটকে আমরা ওইরকম গুরুত্ব দিব না বা ব্যালটটা আমরা নিয়ে ওটাতে আমরা কোথাও কোনো সিলটা না দিয়ে বা ওই সচেতনতার মধ্যে নাগরিকের যে এটা রাষ্ট্রের যে একটা বিশাল দায়িত্ব, বিশেষ করে যার কারণে 17 বছর আমরা যে আত্মত্যাগটা করলাম, আমাদের তো এইটার ভীতি হলো আমাদের এই গণভোট যেটা জুলাই সনদ। সুতরাং আমার মনে হয় যে গণভোটের ক্ষেত্রে সরকারি প্রচারণার পাশাপাশি আমাদের দলের যে আমরা যখন 22 তারিখে প্রচারণায় যাব ওটাকে আমাদের একই সেম স্পিডে মানুষকে বোঝাতে হবে, দেখেন আমরা ভোটের জন্য আসছি, যেই ভোটটা আমরা 17 বছর পাইনি। তো এটা আমি মনে করি যে পাশাপাশি আমাদের গুরুত্বের ক্ষেত্রে এবং প্রচারণার ক্ষেত্রে আমাদের সমানভাবে দেওয়া উচিত। এটা আমি আমার ব্যক্তিগত দলের অবস্থান থেকে আমি কথাটা বললাম। পরবর্তীতে জাতীয় আমাদের জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে জামাতে ইসলামের যে তার যে একটা প্রস্তাব, আপনি তাহলে বলতে আমার দ্বিধা নেই, যখন ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করলো তখন থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু এটা খুব চাওয়ার ছিল যে দেশে একটা জাতীয় সরকার হওয়া উচিত। এবং আমার মনে হয় জামাতে ইসলাম তারা কিন্তু একটু রহস্যময় কিন্তু ভূমিকা পালন করছে। আপনি বললেন যতগুলো আমাদের ডাকসুতে তারা জিতেছে, তারা যদি এইটার উপর যে জনরায় যেটা আমাদের জাতীয় ইলেকশনের ক্ষেত্রে তারা যদি আশাবাদী হয় যে মানুষ তারই কিছুটা হলেও বা বাস্তবে সেম প্রতিফলনটা মানুষের যে রায়টা তাদের পক্ষে যাবে। আপনি ইদানিং দেখেন জামাত ইসলাম কিন্তু এই তারিখের নির্বাচনের ক্ষেত্রে বা এনসিপিকেও তারা ট্র্যাকিং করে কিন্তু তারা কিন্তু কেমন জানি 12 তারিখের ব্যাপারে তারা কিন্তু ওই যে যতটুকু ফোর্সিক্যালি যা বলা উচিত তারা কিন্তু ওইভাবে কিন্তু 12 তারিখের ব্যাপারে ইন্টারেস্ট শো করতেছে না। তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলেন বা কথাবার্তা বলেন, ইদানিং এটা আমার ব্যক্তিগত কিন্তু আমার একটা অ্যানালাইসিস থেকে বললাম যে আমরা যতটুকু আন্তরিক এবং অন্যান্য দলগুলো আপনারা ধরেন সবাই যারা আন্তরিক, আমি জামাত ইসলামের তাদের ইন্টেনশন বলেন তাদের যে কোনো এটার মধ্যে আমি ওই আন্তরিকতার একটু আমি ঘাটতি দেখছি। সেইখানে আজকে এই পরিবেশের পরে এত কিছুর পরে জামাত ইসলামের যে প্রস্তাবনাটা তার মানেটা কি, সেই আমরা প্রথম থেকেই তাহলে কি আমরা কখন থেকে শুরু করব? যেখানে আপনি বারবার বললেন একটা ন্যাশনাল ইলেকশন ছাড়া বাংলাদেশের দায়িত্বটা যে নেবে একটা রাজনৈতিক দল, দেখেন সেখানে আজকে বিদেশিরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং স্টেবল একটা গভর্নমেন্টের ক্ষেত্রে গুড গভর্নেন্সের ক্ষেত্রে আপনি কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আস্থার যে জায়গাটা এখন কিন্তু এই সরকার কিন্তু আর ওই আস্থার জায়গাটা নাই। আমার মনে হয় এই সরকারের যারা দায়িত্বে আছেন তারাও কেমন জানি যে যত তাড়াতাড়ি পারি বা সামহাউ একটা ইলেকশন করে দিয়ে আমরা এখান থেকে একটা প্রস্থান আমরা নিয়ে নেই। আমার মনে হয় এই সার্বিক যে একটা চেষ্টা হচ্ছিল যে নির্বাচনটার ব্যাপারে জামাত ইসলাম এখন ওই জায়গা থেকে কেমন একটা শৈথুল্য ভাব তাদের কথায় এবং তাদের বিভিন্ন আচরণের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখছি। সেই ক্ষেত্রে এটা তো একটা বিগ ইস্যু যে এত কিছুর পরে 15 মাসের পরে জাতীয় সরকারের প্রশ্নটা কেন জামাত ইসলাম উত্থাপন করলেন, তা এটা তো অনেক বড় একটা রাষ্ট্রের একটা ব্যাপার। তো এত বড় ডিসিশন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আছেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান আছেন এবং অংশীজন যতগুলো দল আছে, আমার মনে হয় তারেক রহমান এই ধরনের যদি কোনো প্রস্তাবনা গুরুত্বের সহিত যদি উনি এটাকে অনুধাবন করেন বা ওনার আস্থা বা বিশ্বাসের জায়গায় যদি এই ধরনের আসলে প্রয়োজনীয়তা মনে করেন, তো এইটা নিয়ে তো বিশদ আকারে আমার দলেও আলোচনা হবে এবং আমাদের যারা অংশীজন যারা আমাদের সাথে ভোটের রাজনীতিতে আমরা একসাথে আমরা যাচ্ছি তাদের
একটা সম্মিলিত সিদ্ধান্তের পরই আমার মনে হয় একটা জামাতের যে প্রস্তাবটা আসলে এটা গ্রহণযোগ্য না, দল এটাকে গ্রহণ করবে না, এটা অনেক বিগ ইস্যু। তো এই ব্যাপারে এর থেকে বড় আর কিছু আমার কাছে আর বলার কিছু নেই। ডক্টর সাজিদুল হক রুবেল। জামাত হঠাৎ জাতীয় সরকার গঠনে প্রস্তাব উত্থাপন করছে, কেন করছে? তারা কি সারা বাংলাদেশে তাদের জরিপ টরিপ করে দেখছে যারা নির্বাচন জিততে পারবে না, ঠিক আছে, তাহলে ক্ষমতার ভাগ টাক ব্যাপার স্যাপার আছে, তো বিএনপিকে একটু কনভিন্স করলাম যে ইলেকশনে হেরে গেলেও হারাবার কিছু নাই, জাতীয় সরকারের মাধ্যমে তো মন্ত্রী হওয়া যাবে আর কি, এরকম একটি বিষয় বলছেন। আরেকটা হতে পারে, সরি, তাদের যে প্রিপারেশনটা, একটা ওয়ার্ম আপটা বোধহয় এখনো পর্যাপ্ত হয়নি, এখনো পর্যাপ্ত হয়নি, সময় পেলে এটা আমি কভার আপ করতে পারি, এটাও একটা ব্যাপার আছে। তবে আমি যেটা মনে করি আর কি, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ ঘটাতে হবে আর কি, ঠিক আছে। এখানে নানান মত থাকবে, ভিন্ন মতামত থাকবে, এখানে আলোচনা হবে, তর্ক হবে, যুক্তিতে বিতর্কের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে বাংলাদেশ হচ্ছে একটা জায়গায় আসবে। তো এখন ক্ষমতার হালুয়া রুটির ভাগাভাগির যে সরকার, যেটাকে জামাত জাতীয় সরকার বলছে, সেই জাতীয় সরকার হচ্ছে গিয়ে কতটা হবে, বা ঐক্যমতের সরকার, আমরা তো 96 থেকে 2001 সালে একটি ঐক্যমতের সরকার দেখেছিলাম আর কি। তো সেই ঐক্যমতের সরকারের মতো আবার হচ্ছে গিয়ে আরেকটা ঐক্যমতের সরকার বা আরেকটা জাতীয় সরকার আদতে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গণতান্ত্রিক বিকাশ কতটা করবে, তো সেটা একটা দেখার বিষয় আর কি। তো আমিও রতন ভাইয়ের সুরে বলতে চাই হচ্ছে আমাদের এটা কেন্দ্রীয় কমিটি, প্রেসিডিয়াম ইত্যাদি সিদ্ধান্তের ব্যাপার আছে যে জাতীয় সরকার হচ্ছে এটাকে কীভাবে দেখছে। তবে আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে, আমি খুব ব্যক্তিগতভাবে বলছি, জামাত এই প্রস্তাব যখন করেছে এই অবস্থায় এসে, এনসিপির সাথে জোট টোট বেঁধে যখন এই জায়গায় এসেছে, তখন আমি মনে করি এটা তাদের একটি দুর্বলতার বিষয় আর কি। এবং এই দুর্বলতার বিষয় এবং এটার পিছিয়ে হচ্ছে আরও অনেকগুলো বিষয় থাকতে পারে। তবে সেটা গভীর মনোযোগের সাথে এবং সতর্ক অবস্থা নিয়েই আমার মনে হয় বিএনপিকে এই ব্যাপারে পা ফেলতে হবে। তবে আমার কাছে মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে বিএনপি স্মার্ট এনাফ, তারা সাথে সাথেই বুকে জড়ায় ধরে নেন নাই, যেভাবে সিরাজউদ্দৌলা মির্জাফর আমার আত্মীয় বলে বুকে জড়ায় ধরছেন, সেভাবে তারেক রহমান আমরা এত বছর একসাথে ছিলাম আবার জাতীয় সরকারে আসি, সেভাবে করে তিনি যে সিরাজউদ্দৌলার মতো যে তাকে বুকে জড়ায় নেন নাই, দিস ইজ একটা স্মার্ট মুভ আর কি, যে সময় নিয়েছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাই, এটার জন্য অভিনন্দন আর কি। জি, মিস্টার কামরুজ্জামান রতন। আপনি তারেক রহমান বাংলাদেশে আসার পরে, আমি তো তার দল করি, তার প্রশংসা আমি করবই, কিন্তু আমি একটা দলীয় কর্মী বা নেতা হিসেবে প্রশংসা করা আর ইন জেনারেল এবং অপরাপর যারাই এখন দেখছেন, আপনি যে বাম সংগঠনে ওনারা গেলেন, প্রতিটা সেক্টরে যারাই তারেক রহমানের কাছে যাচ্ছেন এবং আমাদের দলের ভিতরও চিল্লুর ভাই আপনি খেয়াল করবেন, অনেকেই দেখবেন যে অতিরিক্ত মোসাহেবি, যারা বয়সে কিন্তু সমান সমান, তার মানে পার্থক্য নেই। তারেক রহমান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বিশেষ করে বলতে দ্বিধা নেই, জানাজার মধ্যে তারেক রহমান 42 সেকেন্ডের একটা বক্তব্য দিয়েছেন। একজন মুসলমান হিসাবে ওনার মায়ের জন্য, উনি মা যে প্রধানমন্ত্রী একবার উচ্চারণ করেননি, ওনার মায়ের যদি কোথাও ভুল ত্রুটি থেকে মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। এবং আরেকটা কি, যদি ওনার পাওনা দানা দিয়ে থাকে, এটা আমাদের মুসলিম কালচারে 42 সেকেন্ডের মধ্যে উনি কিন্তু সন্তান হিসেবে যা বলার এটা করেছেন। প্লাস আপনি দেখেন অনেকেই অতিরিক্ত, ওই যে আমি বললাম না, মানে এটা কি বলবো, তেলবাজি বলেন আর যে কোনো কারণে ওনাকে ওই যে মাননীয় বলা বা হ্যাঁ ওই যে মহামান্য, এগুলো একটা পুরো অমিট করে, এটা বলা যাবে না। অনেকে তো পায়ে ধরে সালামের যে ব্যাপারটা নিরুৎসাহী, তাদেরকে উনি ধিক্কার করেছেন। তারেক ভাই এগিয়ে চলো স্লোগান, ওনার ভিতরে যে এই জিনিসটা, মানে এটা কি একদিনে হয়েছে, এটা বাস্তবতায় উনি ওইখান থেকে দেখেছেন। আমরা ওনার জন্য, দলের জন্য, তারেক রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য বাস্তব অর্থে আমরা কতটুকু করেছি, আমাদের পারফরমেন্স কতটুকু ছিল, এটাকে কিন্তু উনি অ্যানালাইসিস করেন। হয়তো আমাদেরকে ওইভাবে নিরুৎসাহিত করেন না, বা আমরা যেটা ব্যর্থ হয়েছি আমাদেরকে ওইভাবে উনি আমাদেরকে ধিক্কার দেন না, কারণ উনি আমাদের কর্মী হিসেবে বুকে জড়িয়ে ধরতে চান। যেখানে আমাদের ভুলগুলো ছিল বা পারফর্ম আমরা করতে পারিনি, সে আমাদেরকে শুধরিয়ে
আগামী দিনে উনি এখন সবচেয়ে বেশি নজর দিয়েছেন তরুণদের উপর, এবং কোন তরুণদের, সেই সৎ শিক্ষিত এবং সমাজে ওই ব্যক্তিকে নিয়ে শুধু ধানের শীষ দিলাম, কার কাছে দিলাম, এই ধানের শীষটা তার কাছে দেওয়ার পরে এলাকায় যেন ওই মেসেজটা না যায় যে তাকে প্রার্থী দিলেন। আপনি দেখেন তো এইবার যে নমিনেশনটাগুলো দিলেন, শুধু কি মনে স্ট্যান্ডিং কমিটি দিয়েছে? না, আমি জেনে বলছি, প্রতিটা জায়গায় প্রতিটা নির্বাচনী এলাকাতে ওনার একটা পার্সোনাল একটা অ্যানালাইসিস ছিল, একটা টিম ছিল, তারা নিরপেক্ষভাবে এইখানে একটা রিপোর্ট দিয়েছে। প্লাস 5ই অগস্টের পর থেকে বাংলাদেশের প্রতিটা সংস্থায় আমরা কে কোথায় কি করেছি, যেটার কারণে 7,000 লোক বহিষ্কার হয়েছে, উনি প্রতিটার পরতে উনি ওই ছিদ্র অন্বেষণগুলো করে আসলে কারা কারা কালপিট আমাদের মধ্যে দিয়ে আমরা কী করেছি, ওইটার কিন্তু একটা ন্যায্যতা এবং ওইটার কিন্তু বিচার কিন্তু ইতিমধ্যে কিন্তু তারেক রহমান। এই জন্য এবার দেখেন আমাদের নির্বাচনের নমিনেশনগুলো যতটুকু আমাদের হয়েছে, হ্যাঁ বিক্ষোভ হয়েছে, ভাই 17 বছর ইলেকশন করতে পারিনি, আমাদের এলাকায় 3 জন যোগ্য, তো তারেক রহমান কি 3 জনকে নমিনেশন দিবে না 1 জনকে দিবে? একটা হলো যে আপনি নমিনেশন যাদেরকে দিলেন তারা যোগ্য কিনা, উনি যেই ক্রাইটেরিয়াতে বা যেই মানদণ্ডে এবার নমিনেশনের জন্য প্রার্থী বাছাই করেছেন, আমি মনে করি এখানে তার এখন স্মার্টনেস না, উনি আগামী দিনে বাংলাদেশকে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র শাসনে জনপ্রতিনিধিত্বশীল একটা দল হিসাবে আমার দলের যারা কর্মী নেতাদের নিয়ে জনগণের কাছে যেন আমরা ধিকৃত না হই, এই ধরনের লিডারশিপ কিন্তু তারেক রহমান ইনশাল্লাহ ওনার ভিতরে আমি দেখি। সর্বোপরি আমাদের এক নেতা প্রেসিডেন্ট জিয়া আর বাংলাদেশের তো একজনেরই পৃথিবীর ভাগ্যে আমি জানি না 2 রাষ্ট্রনায়কের পাশাপাশি কবর, যে কবরকে এইখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য, ব্রিজটা পর্যন্ত উঠিয়ে নেওয়ার জন্য কিন্তু বিগত দিনে সরকার খুব ব্যস্ত ছিল। আমাদের এক বড় নেতা, যেটা শিরক, আল্লাহ যেটা শিরক পছন্দ করে না, কবরের নিজের মাথাটা সিজদায় অবনত করছে, এটাকে উনি পার্সোনালি আমি যতটুকু জানি ধিক্কার দিয়েছেন। এই ধরনের তেলবাজি উনি পছন্দ করেন না। এইখানে হলো আমি তারেক রহমান একটা সম্ভাবনাময়ী বাস্তবতার নিরিখে এমন তারেক রহমানকে দেখছি, মানুষ তো ভুল ত্রুটি করে এবং ভুল থেকে শিক্ষা নয়, শুধু ভুল থেকে পরবর্তী উনি কী বলেছে, আমি কোনো স্বপ্ন দেখতে আর আমি দেখব না, আমি প্ল্যান করব এবং এটাকে ইমপ্লিমেন্ট করে মানুষের দোরগোড়ে আমি এমনভাবে রাষ্ট্রকে গঠন করব। সুতরাং রুবেল ভাই, আপনারা যাই দেখছেন, আমার মনে হয় আপনারা যখন দেখা করছেন এবং ওনার প্রতিটি কথা স্টেপ দেখেন, এই সংবাদপত্রের যে মালিকদের সাথে কথা আপনি দেখেছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ওনার সাবমিসিভ ওয়েতে ওনার, আপনি দেখেন কথা বলে, শুধু আমি দল করে আমার নেতাকে আমি প্রশংসা করবো না, মানুষ তারেক রহমানকে আরেক তারেক রহমান, যারা তারেক রহমানকে বাংলাদেশে আসবে না বলেছিল না, ওই মানুষগুলো এখন নিশ্চুপ হয়ে গেছে। এইটাই হলো তারেক রহমানের ক্যারিসমেটিক লিডারশিপ। ইনশাল্লাহ আগামী দিনে মানুষ বাস্তব অর্থে এটাকে আরও বেশি আফোল্ড অবস্থা ওনাকে দেখতে পাবে। ডক্টর রুবেল, আপনার টার্ন, ক্লোজিং রিমার্কস। আমাদের শেষ কথা হচ্ছে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের জন্য অনিবার্য, নির্বাচন করতেই হবে, এটাকে কোনো পাশ কাটানো যাবে না। এই নির্বাচন করবার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোট দেওয়ার জন্য, এবং তাদের ভোটের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করবার জন্য। তবে একই সাথে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে ফ্যাসিজমের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তাদের একটা কাল্ট বিনির্মাণ করতে হয় আর কি। তো এই কাল্ট প্রথমে বিনির্মাণ হয়, তারপর আস্তে আস্তে নানান জায়গায় হচ্ছে অবক্ষয় ঘটতে তারপর হচ্ছে জনগণকে চেপে ধরতে হয়, কোনোভাবেই যেন হচ্ছে আবার নতুন কোনোভাবে ফ্যাসিবাদের জন্য পুনরুৎপাদন না হয়। এবং এই যে চরম দক্ষিণ পন্থার যে আস্ফালন চলছে সারা দেশ জুড়ে, মাজার থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, ভাঙা থেকে শুরু করে, কবর থেকে মানুষকে তুলে নিয়ে পুরানোর যে বিষয় চলছে, এবং নানানভাবে ধর্মকে এক্সপ্লয়েট করে, অ্যাবিউজ করে হচ্ছে ইলেকশনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী। এই সব ব্যাপারে জনগণ সচেতন থাকবে, জনগণ তার গুরুত্বপূর্ণ
আমানত, গুরুত্বপূর্ণ দায় তার ভোট, সে যথার্থভাবে প্রয়োগ করবে এবং সত্যিকার অর্থে একটি আধুনিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি বাসযোগ্য বাংলাদেশ আমরা পেতে পারি। জিল্লুর ভাই, আর কিছু একটু আমি please, বলি please. তারেক রহমানের আরেকটা ব্যাপার, আমি রিয়েলি আমি ওনার ম্যাডাম এবং ওনার জন্য দোয়া করা ছাড়া আমি মুসলমান হিসেবে যতটুকু জানি, বিশেষ করে আমি জিয়াউর রহমান সাহেবকে যখন ওই জানাজা আমি ছিলাম, আমি কবরস্থানে আমার যাওয়ার সৌভাগ্যটা হয়েছিল। বাট এইবার দেখেন শৃঙ্খলাটা, এবং ওনার মা একজন মহিলা কবরে যখন শোয়ালেন, একমাত্র উনি এবং আরেকজন স্বামী ইস্কান্দারের যে ছেলে, মানে আসলে একজন যারা ওইখানে হকদার, মানে কি, যেখানে ওই মাকে যারা ওই কবরে যারা শোয়াতে হয়, ঢাকনা দিয়ে, বাঁশ দিয়ে, চটি দিয়ে উনি যেটা করেছেন, আমি বিশ্বাস করুন জিয়াউর রহমান সাহেবের সময় এই শৃঙ্খলাটা ছিল না। এইবার শৃঙ্খলার মধ্যে দিয়ে সরকারকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার বেগম খালেদা জিয়াকে মাতুল্য ওনাকে যেভাবে তারেক রহমান কবরস্থান করেছেন, আমি অন্তর থেকে আমার তারেক রহমানের প্রতি আমার সেম দোয়া থাকলো। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাজিদুল হক রুবেল এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা নির্বাচন চান, যে কোনো মূল্যে একটা নির্বাচন দরকার, অবশ্যই তারা ভালো নির্বাচন চান, তবে ভালো নির্বাচন শুধু তাদের উপর বা তাদের দলের উপর নির্ভর করে না। সেখানটাতেই ওনাদের একটা বড় প্রশ্ন যে সরকার, নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ তৈরি করবার দরকার, সেটা কতখানি করতে পেরেছে। ওনার সন্ধিহান এবং ওনারা দেখছেন যে সেটা এখনও পর্যন্ত তৈরি হয়নি, এবং ভোটারদের মধ্যেও প্রশ্ন আছে যে ঠিকঠাক মতো আসলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না। এবং সবচেয়ে বড় প্রশ্ন, বড় শঙ্কার জায়গা যেটা ওনারা প্রার্থী হিসেবে দেখছেন, সেটা হচ্ছে নিরাপত্তার সংকট, এবং বিশেষ করে প্রার্থীদের নিরাপত্তার সংকট। দায়িত্বটা প্রধানত সরকারের এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার। আমরা আশা করব যে এটি নিশ্চিত করবার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটি তারা নেবেন, এবং সমাজে রাজনীতিতে নানা অশুভ শক্তি ক্রিয়াশীল আছে, তাদেরকেও যেভাবে মোকাবেলা করা দরকার গণতান্ত্রিকভাবে সেই মোকাবেলার কাজটাও তারা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।